হ্যালো বন্ধুরা, লাইট এক্সপ্লেনেশনে আপনাদের স্বাগতম। আমি মার্স এবং আজকে আমরা এক্সপ্লেন করব ব্লু লক সিজন 3 এর বিগিনিং পার্ট, অর্থাৎ চ্যাপ্টার 150 থেকে 153। আপনারা আগের চ্যাপ্টারগুলোর এক্সপ্লেনেশন না দেখে থাকলে দেখে আসতে পারেন, এতে করে এই 4টি চ্যাপ্টার বুঝতে আপনাদের সহজ হবে। তো আর দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। চ্যাপ্টার 150। আমাদের পরবর্তী চ্যাপ্টারের নাম হলো হলিডে। চ্যাপ্টারের শুরুতে এনরি ইসাগিকে তার ফোন ফেরত দেয়, যেটি তারা শুরু থেকে নিয়ে রেখেছিল, এবং বলে আমরা তোমাদের 2 সপ্তাহের ছুটি দিচ্ছি। পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখি ইসাগি বাইরে যাওয়ার জন্য জুতো পরছে, আর তার মা তাকে বলে তুমি তো একটু আগেই বাসায় এলে, এখন আবার বাইরে যাচ্ছ কেন? ইসাগি বলে আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। এই চ্যাপ্টারে তেমন গুরুত্বপূর্ণ কিছু না হলেও কিছুটা আরো বিস্তারিত জানানো হয়। ইসাগি শিবুইয়ার একটি ক্যাফেতে যায়, সেখানে বাচিরা এবং চিগিরির সাথে দেখা হয়। ইসাগি চিগিরির কাছে বাকিদের সম্পর্কে জানতে চায় এবং চিগিরি জানায় আমি রাইচি ও নিকোকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তবে তারা আসতে পারবে না। হায়োরি অনেক দূরে থাকে, তাই সে আসবে না। ইগাগোরি তার বাসায় মন্দিরের কাজে সাহায্য করছে। গামাগারোকে আমি কন্ট্যাক্ট করতে পারিনি এবং কুনিগামির কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নেই, তাই তাকে আমি জানাতে পারিনি। বাচিরা ইসাগির কাছে জানতে চায় তুমি কাকে আমন্ত্রণ জানাচ্ছ? ইসাগি জানায় আমি নাগিকে আমন্ত্রণ জানাবো, সে বলেছিল সে আসবে। এখনই নাগির রিপ্লাই আসে, সে জাস্ট ঘুম থেকে উঠেছে। তারপর তারা তাদের ফ্রি টাইমে লাঞ্চ ও ক্যাফেতে সময় কাটাতে থাকে। শিগগিরই তাদের আজকের নিউজ দেখায়, যেখানে ব্লু লক এবং জাপান U20 ম্যাচ সম্পর্কিত আর্টিকেল ছিল। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে ক্যাফেতে আরো কিছু বন্ধু এসেছে, ইউকিমিয়া, আরিউ, কারাসু, উতায়া, তোকেমিৎসু এবং রিও। এরা সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে কিছু বাচ্চা তাদের কাছে দৌড়ে আসে এবং জিজ্ঞেস করে আপনারা কি নিয়ে আলোচনা করছেন? তারা জবাব দেয় আমরা স্টকস নিয়ে আলোচনা করছি, কারণ আমরা আমাদের নিজস্ব ক্লথিং ব্র্যান্ড স্টার্ট করার পরিকল্পনা করছি। বাচ্চারা বিস্মিত হয়ে যায়, আর তখনই তারা সবাই নাগির কাছে চলে যায়। নাগি তখন ভিডিও গেম খেলছিল এবং বলছিল আমি ওভারস্লিপ্ট করেছি, তাই আসতে পারবো না। কিন্তু তারপরেই সবাই মিলে নাগির সাথে খেলতে শুরু করে। খেলতে খেলতে তাদের সামনে চলে আসে U20 টিমের ক্যাপ্টেন আইকিউ, যে তার পুরো টিম নিয়ে উপস্থিত ছিল। আইকিউ তাদের জানায় আমাদের পুরো টিম এখানে এবং আমরা আপনাদের একটি চ্যালেঞ্জ দিতে চাই। আমরা একটি বোলিং ম্যাচের জন্য প্রস্তুত। এখানে আইকিউ এর টিমের সাথে একটি বোলিং ম্যাচ শুরু হয়, যেখানে নাগির একটি হাস্যকর থ্রু দিয়ে ব্লু লক টিম জয়লাভ করে। এভাবে নতুন চ্যাপ্টারের দিকে এগিয়ে যায় ঘটনাগুলো। আমাদের পরবর্তী অর্থাৎ 151 নং চ্যাপ্টারের নাম হলো চেঞ্জিং ওয়ার্ল্ড। চ্যাপ্টারটি শুরু হয় যখন ইসাগি রেল স্টেশনে দাঁড়িয়েছিল, বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ একটি ছোট বাচ্চা তার পরিবারের সাথে সেখানে উপস্থিত হয়। ছেলেটি আশ্চর্য হয়ে ইসাগির কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনি কি ইউইচি ইসাগি? বাচ্চাটির মা হাসি মুখে বলে আমরা আপনার খেলা দেখেছি, আমাদের ছেলে আপনার অনেক বড় ফ্যান। ছেলেটি তখন বলতে থাকে আপনার শেষ গোলটা অসাধারণ ছিল, আমি ব্লু লকের মিস্টার ইসাগিকে ভালোবাসি। এরপর সে ইসাগির সাথে হাত মেলানোর জন্য অনুরোধ করে। ছোট ছেলেটি তার স্বপ্নের কথা জানিয়ে বলে একদিন আমি আপনার মতো হতে চাই। ইসাগি হাসি মুখে তাদের ধন্যবাদ জানিয়ে ট্রেনে ওঠে। পথে তার হাই স্কুল বন্ধু তারার সাথে দেখা হয়। তারা তাকে দেখেই চিনতে পারে। এরপর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। তারা ইসাগিকে বলেছিল তুমি আসলেই অনেক লাকি ছিলে, সেই গোলটা পুরোপুরি লাক ছিল। ইসাগি তীব্র দৃষ্টিতে বলেছিল হ্যাঁ। তারা আরো বলে যদি আমি ব্লু লকে যেতে পারতাম, তবে আমিও ইসাগির মতো লাকি হিরো হতে পারতাম। এটা শুনে ইসাগি মনে মনে চিন্তা করে এটা কি শুধু লাক ছিল? যদি ব্লু লকে না যেতাম আমিও হয়তো তারার মতোই ভাবতাম। ব্লু লক আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমাকে বদলে দিয়েছে। আমি যে পরিবর্তনটা চেয়েছিলাম সেটা এখানে গিয়েই পেয়েছি। পরবর্তী সিন ব্লু লক HQ। এখানে আমরা দেখতে পাই জিনপাচি ইগো কয়েকজন ডিলারের সাথে মিটিং করছিল। একজন ডিলার তাকে প্রশ্ন করে এই প্রজেক্টটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কি সফল হবে? অন্য একজন বলে এটি অবশ্যই একটি রেভলিউশনারি প্রজেক্ট, কিন্তু এতে ইনভেস্ট করা অনেক রিস্কি। তখন ইগো তাদের জানায় এটা শুধু একটা ব্যবসা নয়, ব্লু লক পুরো পৃথিবীকে আকর্ষণ করেছে।
এটি একটি বৃহৎ এন্টারটেইনমেন্ট প্রজেক্ট এবং এই সুপারস্টাররা একদিন বিশ্বের সেরা সেরা স্ট্রাইকার তৈরি করবে। ইগো তখন স্পষ্টতই ব্লু লক প্রজেক্টকে একটি ব্যবসা হিসেবে উপস্থাপন করছে, যাতে সে ইনভেস্টরদের কাছ থেকে টাকা সংগ্রহ করতে পারে। পরে আমরা জানতে পারব কেন সে এভাবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এটা পরিচালনা করেছে। আমাদের পরবর্তী চ্যাপ্টারের নাম হলো রিস্টার্ট 152। চ্যাপ্টারটির শুরুতে আমরা রিন ইতোশিকে একটি ব্রিজের পাশে বসে থাকতে দেখতে পাই। সে তার ফোনে তার বড় ভাই সাই ইতোশির সাথে সম্পর্কিত একটি আর্টিকেল রিডিং পড়ছিল। সে ভাবছিল, এটা অস্বীকার করার উপায় নেই যে আমি সাইকে হারিয়েছিলাম। তাকে হারানোর মানে হচ্ছে আমাকে তাকে বারবার আক্রমণ করতে হবে। তখন রিন ভাবতে থাকে, মনে হয় আমার ভাই জানতো আমি এই ধ্বংসাত্মক এবং আনন্দদায়ক মুহূর্তে ছিলাম, কিন্তু আমি তখন কিছুই জানতাম না। এটাই ইসাগি ছিল যে এই গেমটি ডমিনেট করছিল। সে সিদ্ধান্ত নেয় আমাকে পরিবর্তন হতে হবে, আমাকে নতুন কিছু হতে হবে, যাতে আমি সাই ইতোশি এবং ইউইচি ইসাগিকে হারাতে পারি। শেষ সিন, ইসাগি। এদিকে ইসাগি তার পরিবার নিয়ে ডিনারে বসেছিল। হঠাৎ তার বাবা টিভিতে ইসাগির ইন্টারভিউ এবং রেকর্ডিং চালায়। ইসাগির মা উত্তেজিত হয়ে বলে, এই তো আমার ছেলে। এরপর আমরা দেখতে পাই ইসাগির মা তার প্রিয় কাৎসুকারি রান্না করেছে। ডিনারের এক পর্যায়ে ইসাগির মা ইসাগিকে প্রশ্ন করে, ব্লু লকে থাকতে তোর জন্য কষ্ট হয় না? এটা ছিল আশ্চর্যজনক যে সে এতগুলো ভালো প্লেয়ারদের মধ্যে থেকে এগিয়ে গিয়েছিল আর একটা গোলও করেছে। ইসাগির বাবা বলে, এটা সত্যি একটা বড় বিষয় ছিল। তোর মা আর আমি ফুটবল সম্পর্কে কিছুই জানি না, তবে আমরা তোকে নিয়ে খুব গর্বিত। পরবর্তী দৃশ্যে আমরা ইসাগিকে বেডে শুয়ে থাকতে দেখি। ইসাগি ভাবছিল, ব্লু লকে গিয়ে আমি অনেক কিছু শিখেছি, অনেক বদলে গিয়েছি। এখন আমাকে এমন একজন হতে হবে যা আগে কখনোই ছিলাম না, কল্পনা করিনি। কিন্তু আমি জানি যে কিছু থেকে আলাদা হতে হয়। সেখান থেকে আমি শিখেছি, হ্যাঁ, এটাই সঠিক পথ। যদি বিশ্বসেরা হতে হয় তবে আমি আবার সেই যুদ্ধে যেতে চাই। আমি ব্লু লকে বেঁচে থাকব। তখনই ইসাগির ফোনে ব্লু লক থেকে একটি মেসেজ আসে। ব্লু লক থেকে আনরি সবাইকে টেক্সট পাঠিয়ে বলে, আগামীকাল থেকে ব্লু লক প্রজেক্ট পুনরায় শুরু হবে। এটি শুনে সবাই অনেক উত্তেজিত হয়ে ওঠে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ হয়। আমাদের পরবর্তী চ্যাপ্টারের নাম এনভায়রনমেন্ট, চ্যাপ্টার 153। চ্যাপ্টার শুরু হয়, সব প্লেয়ারকে ব্লু লকে জড়ো হতে দেখা যায়। ইসাগি জাপানিজ U20 দলের সদস্যদের দেখে তাদের কাছে জানতে চায়, তোমরা এখানে কি করতে এসেছো? উত্তরে জাপানিজ U20 দলের ক্যাপ্টেন অলিভার আইকো জানায়, এগো আমাদের এখানে আসতে বলেছে। ইসাগি সেখানে রিনকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং তার কাছে যায়, কিন্তু রিন এখনো তার উপর রেগে রয়েছে। পরবর্তী দৃশ্যে আমরা এগোকে দেখতে পাই, যিনি বলতে শুরু করেন, তোমরা হয়তো জানো যে জাপানের U20 টিমের পুরো দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তিনি পূর্বের জাপানিজ U20 টিমকে উদ্দেশ্য করে বলেন, মার খাওয়া কুকুরেরও তাদের কাজে লাগার মূল্য থাকে। যতই দুর্বল বা তুচ্ছ কিছু মনে হোক না কেন, তাদেরও কোনো না কোনো উপযোগিতা বা মূল্য রয়েছে। U20 বিশ্বকাপ আর 100 দিন পরেই। যদি তোমরা এখন যেমন আছো সেভাবে বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণ করো, তবে কখনোই জিততে পারবে না। লোহা যখন গরম থাকে তখনই আঘাত করতে হয়, এটি মাথায় রেখো। পরবর্তী ধাপটি এই ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি তোমাদের বিকাশ দ্রুততর করার জন্য একটি পদ্ধতি ভাবতে পেরেছি। আচ্ছা, আমার একটি প্রশ্ন রয়েছে, কোন জিনিসটি তোমাদের শক্তিশালী করেছে? সবাই একে একে বলে, নিজস্ব অহংকারের জাগরণ, নতুন অস্ত্র খুঁজে পাওয়া। এগো সবাইকে থামিয়ে দিয়ে বলে, এই সব কিছু তোমাদের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। যদি তুমি নতুন করে উঠতে চাও তবে তোমার পরিবেশকেও নতুন করে গড়তে হবে। সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের সবাইকে আরো নিষ্ঠুর নরকের আগুনে ছুড়ে দেওয়ার, যা পরিচিত দ্য ওয়ার্ল্ড অ্যাট লিগ নামে। ব্লু লকের দ্বিতীয় ধাপে তাদের সবাইকে 5টি ইউরোপিয়ান লিগে ভাগ করে দেওয়া হবে। এগুলো সব দিক থেকে সেরা, টাকা, জনপ্রিয়তা, ক্ষমতা, সবকিছুতেই এগুলো সেরা। তোমরা নিজেরাই তোমাদের লিগ নির্বাচন করবে।
যেটাতে তুমি সবচেয়ে ভালোভাবে বেড়ে উঠতে পারবে। তোমরা যেন ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারো, তাই আমি এই লিগের পরিচয় দিয়ে দিচ্ছি। প্রথম লিগ, ইংল্যান্ড। এই লিগটি পরিচিত তাদের অসাধারণ স্পিড এবং রাশিং ক্ষমতার জন্য। লক্ষ্যগুলো ছিনিয়ে নেওয়া হয় নৃশংস শক্তি দিয়ে এবং শারীরিক সক্ষমতায় শাসন করে। তাই আমরা একে বলতে পারি দ্য লিগ অফ ব্রিথলেস এন্টারটেনমেন্ট। পরবর্তী লিগ, স্পেন। এই লিগটি টেকনিক এবং সৃজনশীলতাকে গুরুত্ব দেয়। একটি সাধারণ গোল তাদেরকে সন্তুষ্ট করে না। এটি এমন একটি স্থান যেখানে ফুটবলকে সৃজনশীলতার সাথে যুক্ত করা হয়। পরবর্তী লিগ, ইটালি। এই লিগের খেলোয়াড়রা ফুটবলের কৌশল এবং চতুরতার জন্য বিখ্যাত। তাদের ডিফেন্সিভ স্ট্র্যাটেজির জন্য 1-0 গোল দিয়ে ম্যাচ জেতার একটি ইতিহাসও রয়েছে। পরবর্তী লিগ, ফ্রান্স। ফ্রান্সকে নতুন তরুণদের ইউরোপীয় লিগ হিসেবে বিবেচনা করা হয় এবং সাম্প্রতিক বছরগুলোতে এটি বিনিয়োগকারীদের আগমনের কারণে সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে। এটি এখন ইউরোপের সেরা লিগ হওয়ার পথে দ্রুত এগিয়ে চলেছে। এবং অবশেষে জার্মানি। এই লিগটি সবকিছুই যুক্তি দিয়ে ভাবতে পছন্দ করে। এখানে ফুটবল খেলার মূল দর্শন হলো আরও গোল করলেই জয়ী হওয়া যায়, আর এই লিগটি তৈরি হয়েছে সেই গভীর উপলব্ধির ভিত্তিতে। কি আর বলবো, এখানে বিশ্বের সবচেয়ে বড় স্ট্রাইকারও আছেন, নোয়াল নোয়া। হ্যাঁ, তিনি এখানে রয়েছেন। এটা তোমাদের একটা মোটামুটি ধারণা দিলাম। তোমরা যারা সামনে এগিয়ে যেতে চাও, তোমাদের প্রথম কাজ হলো সিদ্ধান্ত নেওয়া কোন জায়গাটি তোমাদের জন্য উপযুক্ত। মনে রেখো, সঠিক জায়গা নির্বাচন করাই সঠিক পদক্ষেপ। তবে যদি তোমরা তোমাদের নির্বাচিত লিগে টিকে থাকতে পারো, তাহলে তোমাদের জন্য অপেক্ষা করছে নতুন U20 সিলেকশন। এবার তোমাদের যে দক্ষতা আর ক্ষমতা রয়েছে তা জাপানের ফুটবল দৃশ্যে একদমই অনন্য। এই গুণাবলীর মাধ্যমে তোমরা একটি নতুন উচ্চতায় পৌঁছাতে পারো। সবশেষে আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই, তোমরা কেমন ধরনের খেলোয়াড় হতে চাও? কাকে অনুসরণ করতে চাও? নিজের লক্ষ্য নির্বাচন করো এবং সেই অনুযায়ী একটি পরিবেশ নির্বাচন করো যেখানে তোমরা নিজেদের প্রমাণ করতে পারবে। আমরা যখন ইসাগির হাতে থাকা ফোন থেকে টাইম কাউন্টডাউন দেখতে পাই, তখন জানি এই খেলোয়াড়দের 90 মিনিট সময় দেওয়া হয়েছে তাদের লিগ পছন্দ করার জন্য। এখানে এই অধ্যায়ের সমাপ্তি। তবে আমাদের মেইন ক্যারেক্টার কোন লিগটি পছন্দ করবে সেটা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।